স্লাইডটা বের হোক আস্তে আস্তে। আপনি ক্লাস খুঁজে পেতেছেন না আজকে? পাইছি পাইছি। ও, হ্যাঁ, আসলে ওকে। আসলে আজকে শুরু থেকে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের লেকচারটা তেমন বেশি না, আজকে অল্প পড়া। আচ্ছা, তো আমাদের টপিক ছিল হচ্ছে অ্যাকিউট, হ্যাঁ, লেরিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস, এটা ছিল। আচ্ছা, অ্যাকিউট ইপিগ্লটাইটিস, আরেকটা ছিল লেরিঙ্গো ম্যালাসিয়া। তো তো এগুলা ছিল। তো তার আগে কিছু কথা আমাদের জানতে হবে, ঠিক আছে? আহ, যারা মিউট করেন নাই, প্লিজ একটু মিউট করে নেন। আচ্ছা দেখেন, তো কয়েকটা কন্ডিশন, আচ্ছা কয়েকটা শব্দের কথা আগের ক্লাসে বলা হয়েছিল। নুমান ভাই তো সবাইকে মিউট করে দিছেন, আমিও কি মিউট হয়ে গেছি কিনা? আপনার কথা শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তো কয়েকটা শব্দের কথা বলেছিলাম, তার মধ্যে একটা ছিল স্ট্রাইডর, ঠিক আছে? তো স্ট্রাইডরটা আজকেও আমরা শুনবো, কারণ এই শব্দগুলো যত শুনবো তত আমাদের, হ্যাঁ, ক্লিয়ার হবে যত শুনবো, কারণ এটা তো পড়ে হবে না, শুনতে হবে। তো আসলে স্ট্রাইডরটা কি সেটা আগে আমরা দেখি। স্ট্রাইডর ইজ এ হার্শ নয়েজ প্রডিউস ডিউরিং ইন্সপিরেশন, যেটা একটা শব্দ যেটা ইন্সপিরেশন মানে শ্বাস নেওয়ার সময় হয়। দিস ইজ ডিউ টু ন্যারোয়িং অফ এয়ার পাসেস অফ দ্য ওরোফেরিংস সাবগ্লটিস এন্ড ট্রাকিয়া ফ্রম এনি কজ, যে কোনো কজের কারণে যদি এগুলা নেরো হয়ে যায়, ঠিক আছে, ওরোফেরিংস সাবগ্লটিস এন্ড ট্রাকিয়া। ইন সিভিয়ার কেস, যে যদি মারাত্মক কোনো কেস হয় তখন কি হয়, স্ট্রাইডর মে অলসো এভিডেন্ট ডিউরিং এক্সপিরেশন, অর্থাৎ মারাত্মক কোনো কেসে, মারাত্মক কোনো পেশেন্টের ক্ষেত্রে এটা এক্সপিরেশন শ্বাস ছাড়ার সময় দেখা দেয়। তো এই স্ট্রাইডরটা আমরা দেখবো যে এই তিনটা, এখন যে তিনটা ডিজিজ আজকে আমরা পড়বো, এই তিনটা ডিজিজের মধ্যে স্ট্রাইডর শব্দটা আছে, সেজন্য স্ট্রাইডরের একটা ডেফিনেশন আকারে দেখলাম। আমাদের ডেফিনেশন মুখস্থ করার কোনো দরকার নেই। তো এখন হচ্ছে স্ট্রাইডর শব্দটা আমরা একটু শুনবো। সবাই হেডফোন লাগান, যাদের হেডফোন আছে, হেডফোন ছাড়া এই শব্দগুলো ক্লিয়ার বোঝা যাবে না। এ হচ্ছে স্ট্রাইডর সাউন্ড। তো আশা করি এখন আপনাদের যেহেতু কানে এই শব্দটা গেছে, আশা করি যে এরকম কোনো শব্দ যখন শুনতে পাবেন, হ্যাঁ, পেশেন্টের কাছে, তখন বুঝতে পারবেন যে এটা স্ট্রাইডর। আর এটা হচ্ছে ইন্সপিরেশন, ডিউরিং ইন্সপিরেশন, অর্থাৎ শ্বাস নেওয়ার সময় এটা হচ্ছে। আচ্ছা, তো আরো কিছু ডিজিজের নাম এখানে আছে, যে যে ডিজিজ গুলার মানে যে ডিজিজ কন্ডিশনে স্ট্রাইডর হতে পারে। তো এটা তো বলেছিলাম যে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ক্রুপ। এই ক্রুপ, ক্রুপ একটা কাশি শব্দ, এই কাশি শব্দটা আমরা শুনবো। তারপর হচ্ছে অ্যাকিউট এপিগ্লোটাইটিস, ল্যারিঙ্গোম্যালাসিয়া এন্ড আদার প্যাথোলজিস ইন ল্যারিংস, ঠিক আছে। তারপর হচ্ছে ফরেন বডি অ্যাসপিরেশন, রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস, ল্যারেঞ্জিয়াল ডিপথেরিয়া, ব্যাকটেরিয়াল ট্রাকিয়াইটিস। এগুলা মুখস্থ করার দরকার নাই, যেহেতু আজকে তিনটা ডিজিজ পড়বো, তো তিনটা ডিজিজের যে প্রথমটা শুরু হচ্ছে।
অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস অথবা ক্রুপ। তো এই ক্রুপটা আসলে কি? ক্রুপটা হচ্ছে এটা একটা ভাইরাল ইনফেকশন, ভাইরাস দিয়ে হয়। এটা হচ্ছে আপার ইয়ারওয়ে, ঠিক আছে, যে আপার ইয়ারওয়ের একটা ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ঠিক আছে। আমরা জানি যে রেসপিরেটরির দুটো অংশ, একটা হচ্ছে আপার পার্ট, লোয়ার পার্ট, এরকম। তো অ্যানাটমি এখন বলার সুযোগ কম, আপনারা দেখে নেবেন, যেহেতু এটা আপার ইয়ারওয়ে রেসপিরেশনের বা আপার ইয়ারওয়ের একটা ইনফেকশন, ঠিক আছে। তো দেখেন, এটা সবসময় মাথায় রাখবেন যে আমি যখন এইজের কথা বলবো তখন আপনারা এই জিনিসটা লিখে রাখবেন যে কোন এইজে কোনটা হচ্ছে। চিলড্রেন বিটুইন 6 মান্থ অ্যান্ড 3 মান্থস সাফার মোর। 6 এবং 3 মাসের বাচ্চারা বেশি সাফার হয়, ঠিক আছে। ইট অকার্স মোস্টলি ডিউরিং আর্লি উইন্টার অর লেট ফল, শীতকালে এবং শরতের শেষের দিকে, এরকম। ভাইয়া তো এটা দেখেন, 6 মাস এবং 3 বছর না? ও হ্যাঁ, 6 মাস এবং 3 বছর, সরি, 6 মাস এবং 3 বছরে হচ্ছে বেশি, অধিকাংশ হয়। এর আগে যেটা বলেছিলাম যে এই যে অ্যাকিউট, কি বলেছিলাম গত ক্লাসে, কি ছিল বলেন তো? অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস, ঠিক না? ব্রঙ্কোলাইটিস। হ্যাঁ, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিসটা ছিল 2 বছরের এরকম, আর এজমা হচ্ছে এর পরের পরের থেকে, 2 বছরের পর থেকে। দেখেন পার্থক্য কিন্তু হয়ে গেছিল, ঠিক আছে। অন্য পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু এইজটা যদি আমার কেন ইম্পর্টেন্ট দেখেন, যে কোন এইজে কোন প্রবলেমটা হচ্ছে সেটা আমি ধরতে পারবো। তো এটা হচ্ছে 6 মান্থ অ্যান্ড 3 ইয়ার্স সাফার মোর, অর্থাৎ 6 মাস এবং 3 বছরের বেশি হয়, ঠিক আছে। এটিওলজি আপনি বা একটু ফোন কজ, মোডে দেন না, কার স্ক্রিনটা একটু প্রেজেন্টেশন মোডে দেন, ভালো মানে দেখতে ও সুবিধা এটা হয়। আজকে এটা ভুলেই গেছিলাম আসলে। এখন ঠিক আছে। আচ্ছা, কজটা হচ্ছে যে ভাইরাস দিয়ে হয়, সেই ভাইরাসটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা টাইপস 1 and 2 in most cases, and others are influenza A and B, অ্যাডিনোভাইরাস, তারপর হচ্ছে রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস বা সিনসেটিয়াল যেটি বলি, সিনসাইশিয়াল ভাইরাস, তারপর হচ্ছে মেটানিউমো ভাইরাস, মাইকোপ্লাজমা, এগুলো হচ্ছে রেয়ার। আর এটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা টাইপস 1, 2 অ্যান্ড আদার্স, যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মোট কথা এটা এটা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন, এটাই মাথায় রাখবো। আচ্ছা, এবার হচ্ছে যে ক্রুপ, হ্যাঁ, যাকে মানে যে কাশির কথা বললাম, যে ক্রুপ কাশিটা, সেই কাশিটা বা ক্রুপটা আমরা শুনি, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে শুনবো। কিছুই তো শুনি না, হরর মুভিস আছেন নাকি? দেখিও না। সব শব্দ শোনা যাচ্ছে না? না। আচ্ছা, কি আপনারা জানি কি কে কি এই আওয়াজ শব্দটা হয়? শুন, আমি কি তো জানি কে স্পষ্ট কে শুনতে। আওয়াজ হচ্ছে? আচ্ছা, আপনারা আরেকবার একটু হেডফোন লাগিয়ে দেখেন তো। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, আবার শুনেন, আবার শোনাচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট, এটা শুনতে হবে। জি ভাই, শুনতে পাচ্ছি, হচ্ছে হাঁসের ডাকের মতো হয়েছে। ভালোভাবে শুনেন, ভালোভাবে শুনেন। আচ্ছা, এই শব্দটা কি আপনারা সবাই শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, একজন পেতনি শব্দের মতো লাগে। আচ্ছা, একজন অন্য কেউ বলেন, আপনারা শুনতে পাইছেন কিনা। না শুনলে এটা আরেকবার শুনতে শুনতে পারছি, হবে। আচ্ছা, ঠিক শুনতে আছে, পাইছি। থ্যাংক ইউ। ঠিক আছে। তো এই ক্রুপের প্যাথোজেনেসিস দেখেন, তো সারাদিন যদি আমরা ক্রুপ বইয়ে পড়তাম আর এখন শুনলাম, অনেক পার্থক্য হয়ে গেছে না? সেজন্য এই শব্দগুলা শোনাইলাম আর কি। তো দেখেন, এই ক্রুপের প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস আর প্যাথোলজি একটু পার্থক্য। প্যাথোলজি হচ্ছে যে মানে এই সর্বশেষ রোগটা আসলে কি হলো, আর প্যাথোজেনেসিস হচ্ছে কোন প্রক্রিয়ায় হলো সেটা।
আচ্ছা দেখেন, ইন ক্রোপে কি হয়, ট্রাকিয়াল ওয়াল becomes edematous which with profuse mucus secretion। যেখান এটা দেখেন, এই যে ট্রাকিয়া, এটা হচ্ছে এপিগ্লটিস, ঠিক আছে, আর এই পাশে দুইটা হচ্ছে বুকাল কর্ডস। তো এটা হচ্ছে নর্মাল একটা লেরিংস এর ছবি। তো এই পাশে দেখেন ইনফ্লামড হয়ে গেছে। তো ইনফ্লামড হইলে এই যে ট্রাকিয়াল যে ওয়ালটা আছে, দেখেন ইনফ্লাম হয়ে এখানে মোটা হয়ে গেছে, আর ট্রাকিয়ার যে এই পাইপলাইন ছিল সেটা নেরু হয়ে গেছে। এই জিনিসটা দেখতে পেয়েছেন আশা করি। তো এটা হচ্ছে আপার এয়ারওয়ের একটা প্রবলেম। তো এখানে দেখেন, তো এখানে আলটিমেটলি ঘটনা কি ঘটবে, যেহেতু রাস্তা নেরু হয়ে গেছে, হ্যাঁ, এখানে তো বাতাস ঢোকার কথা, তো বাতাসটা যাওয়া আসায় কষ্টকর হবে, ঠিক না? অর্থাৎ শ্বাস নেওয়ার সময় দেখেন, যেহেতু রাস্তা নেরু হয়ে গেছে, শ্বাস নেওয়ার সময় সে কষ্ট হবে, অর্থাৎ ঠিকমতো শ্বাস নিতে পারবে না, তখন এই শব্দটা পাওয়া যায়। তো এটা হচ্ছে একদম মানে সহজ কথা, ঠিক আছে। আমরা সবকিছু সহজভাবে চিনবো, যেহেতু আমাদের পরীক্ষা পাশের কোনো উদ্দেশ্য নাই, শুধু ডিজিজটা চিনা। তো আশা করি বুঝতে পারছেন প্যাথোজেনেসিসটা। এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে আসবে। বার্কিং কফ, যে কফটা শুনলেন সেরকম কফ থাকবে। ইন্সপাইরেটরি স্ট্রাইডর, অর্থাৎ শ্বাস নেওয়ার সময় তার এই শব্দগুলো হবে। হর্সনেস অফ ভয়েস, হর্সনেস আরেকদিন শোনাবো। হর্সনেস, এই যে গ্রামের ভাষায় বলে যে গলা ভেঙে যাওয়া, এরকম একটা কথা বলে। তো এই হর্সনেসটা আরেকদিন শোনাবো, আজকে আমার খেয়াল ছিল না। তারপর দেখেন রেসপিরেটরি ডিস্ট্রেস, হ্যাঁ, শ্বাস নিতে তার সমস্যা হবে। আর হচ্ছে সুপ্রাস্টার্নাল রিসেশন। সুপ্রাস্টার্নাল রিসেশনটা হচ্ছে যে আমাদের যে স্টার্নাম আছে, যে স্টার্নামের উপরে দেখেন একটু ডিপ্রেশনের মতো আছে বা একটু গর্তের মতো আছে, এই ডিপ্রেশনটা আরো বেশি ডিপ্রেসড হবে বা আরো বেশি হবে। তো সেটা হচ্ছে রিসেশন। আর হচ্ছে সায়ানোসিস মেবি থাকতে পারে, আর হচ্ছে মাইল্ড ফিভার। তো কফ, এই যে এখানে যে কফের যে ধরনটা, সেটা শুনেই আমাদেরকে গেস করতে হবে যে এটা এই এই ডিজিজ গুলার মধ্যে কোনো একটা। তারপরে কনফার্মেটরি আরো তো আছে, বলতেছি। আচ্ছা, ডায়াগনোসিস হচ্ছে বেসড অন ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ফিচার্স, অর্থাৎ যে ক্যারেক্টারস গুলা বলা হলো, যে ফিচার্স গুলা বলা হলো সেগুলা, এন্ড সাপোর্টস ফ্রম রিলেভেন্ট ইনভেস্টিগেশনস। আচ্ছা, তো কিছু ইনভেস্টিগেশনের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্স রে নেক। নেক এক্স রে দিলে আমরা কি পাবো, স্টেপল সাইন। স্টেপল মানে হচ্ছে গির্জা, ঠিক আছে। তো এই যে এক্স রেটা আপনারা খেয়াল করেন, এটা একটা আপনারা যারা গির্জা দেখেছেন, তো গির্জার মাথাটা এরকম, এই যে চোর মানে উপরের দিকে নেরু থাকে, নিচের দিকে একটু প্রশস্ত থাকে। এটা হচ্ছে যে কালো। এখানে আহ, কি হওয়ার কথা ছিল, যে পাইপলাইন যেহেতু বাতাস থাকে, অর্থাৎ ট্রাকিয়ার ভিতরে যেহেতু বাতাস থাকে, পুরোটা কালো হওয়ার কথা ছিল দেখেন। কিন্তু নেরু হয়ে যাওয়ার কারণে একদম চিকন হয়ে গেছে দেখেন, আসলে কিন্তু এরকম থাকার কথা ছিল না। তো এরকম হয়ে গেছে কারণ কি, এই যে ভাইরাল ইনফেকশনের কারণে তো এই প্রবলেমটা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন একদম নেরো হয়ে গেছে এই রাস্তাটা, এয়ারওয়েটা। তো এটাকে বলা হচ্ছে স্টেপল সাইন। এই স্টেপল সাইন দিয়ে আপনি কিন্তু কনফার্মেটরি রেজাল্ট পেয়ে গেলেন যে এটা কি অ্যাকিউট ট্রাকিও লেরিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিবিসি দিলে নাথিং ক্যারেক্টারিস্টিক্স তেমন কিছু পাওয়া যাবে না। স্টেপল সাইনটা আপনারা মনে রাখবেন, স্টেপল সাইন এটা লিখে রাখেন। স্টেপল সাইন অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসে স্টেপল সাইনটা আপনারা পাবেন। এটা কিন্তু এরপরে কোনো একটা কুইজে আমরা ধরতে পারি। আচ্ছা, ট্রিটমেন্টের দুই ধরনের ট্রিটমেন্ট থাকে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট বা সাপোর্টিভ ট্রিটমেন্ট, আর হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে এখানে সাপোর্টিভ। তো বেবিটা বা বাচ্চাটা যে কমফোর্টেবল, হ্যাঁ, কমফোর্টে রাখতে হবে, অর্থাৎ সে যেভাবে কমফোর্ট ফিল করে সেভাবে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাভয়েড আননেসেসারি পেইনফুল প্রসিডিউরস। হ্যাঁ, যে পজিশনে রাখলে বা যে অবস্থায় রাখলে সে কষ্ট ফিল করে, সে অবস্থায় রাখা যাবে না। আর এখানে অক্সিজেন রিকোয়ারমেন্ট হতে পারে, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের হাত নেই। যদি অক্সিজেন রিকোয়ারমেন্ট হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালাইজড করতে হবে, ঠিক আছে। তো হসপিটালাইজ কিভাবে করে বা হসপিটালে কি করে, দেখেন অক্সিজেন ইনহেলেশন দেয় নেজাল ক্যানুলা দিয়ে, অথবা ফেস মাস্ক দিয়ে দিতে পারে। তো হসপিটালের কাজটা আমাদের তো অতটা সুযোগ হয় না। তো আমরা শুধু সাপোর্টিভ সেটা শিখে রাখি যে কি কি হয় এখানে বা কি কি করে। তারপর হচ্ছে স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ দেয়, অ্যাড্রেনালিন। তো অ্যাড্রেনালিনের এখানে হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট সেটাও দেওয়া যেতে পারে।
অ্যাড্রেনালিন হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে। আচ্ছা, এখানে অনেক অ্যান্টিবায়োটিকের কথা বলা হয়েছে। আর হচ্ছে ট্রাকিওস্টোমি মে বি রিকোয়ার্ড ইফ রিফ্র্যাক্টরি কেসেস, অর্থাৎ সর্বশেষ যদি এই কেসটা ভালো না হয় তখন ট্রাকিওস্টোমি হচ্ছে একটা সার্জারি, সেই সার্জারিটা এটাই করা হয়। তো এখানে মেন কথা হচ্ছে যে আমার সিমটোমেটিক চিকিৎসা আমরা দিতে পারি, আমাদের যে মেডিসিন আছে। যদি এটা অ্যাকিউট হয় তো অ্যাকিউটের ক্ষেত্রে আমরা অ্যাকুনাইট চিন্তা করতে পারি, ঠিক আছে। আরো মেডিসিন আসতে পারে, তবে অ্যাকুনাইটের কথাও চিন্তা করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকিউট ইপিগ্লোটাইটিস। বোঝাই যাচ্ছে যে ইপিগ্লোটিসের ইনফ্লামেশন, যে কোনো ডিজিজের বা যে কোনো নামের শেষে যদি আইটিস থাকে তাহলে বোঝা যায় যে সেটা একটা ইনফ্লামেশন, ঠিক আছে। তো ইনফ্লামেশন যেখানে থাকবে সেখানে ইনফ্লামেশনের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো থাকতেই পারে, ঠিক আছে। তো অর্গানিজম কি? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, অর্থাৎ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে টাইপ বি আছে সেটা দিয়ে হয়। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা ক্লিনিক্যাল ফিচার। দেখেন এপিগ্লোটিসটা একটু দেখে নেন, এই যে এপিগ্লোটিস, তো এটার ইনফ্লামেশন হয়। এটা হচ্ছে টাঙের এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এপিগ্লোটিস, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সাডেন ডেভেলপমেন্ট অফ রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যান্ড স্ট্রাইডর। হঠাৎ করে কি হবে? তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে যাবে, অর্থাৎ শ্বাসকষ্ট হবে, এবং স্ট্রাইডর এই যে শব্দটা শোনালাম সেই শব্দটা শোনা যাবে। তারপর হাই ফিভার থাকবে, সোর থ্রোট থাকবে, অ্যান্ড সলোয়িং ডিফিকাল্টি, অর্থাৎ গিলতে সমস্যা হবে। দেখেন গলা ব্যথা, হ্যাঁ, তারপর হচ্ছে সলোয়িং ডিফিকাল্টি, এগুলো থাকবে। এক্সেসিভ সালাইভেশন, হ্যাঁ, ড্রুলিং, এটা কিন্তু রেপার্টরি তো আছে যে ড্রোলিং বা স্যালাইভেশন, এক্সেসিভ স্যালাইভেশন মার্কস হলে কিন্তু এরকম একটা সিম্পটম পাওয়া যায়। তাছাড়া এখানে আমরা বেলাডোনার কথা চিন্তা করতে পারি, যেহেতু ইনফ্লামেশন আছে। তো সোর থ্রোট হয়, দেখেন একদম ইজি, এগুলার সাইন সিম্পটম গুলো একদম ইজি। সোর থ্রোটস, সোলিং ডিফিকাল্টি, এক্সেসিভ স্যালাইভেশন, টক্সিক লুক, অর্থাৎ পেশেন্টটা দেখতে একটু মানে নর্মাল যেরকম থাকার কথা সেরকম তো থাকবে না। সায়ানোসিস মে বি প্রেজেন্ট, থাকতেও পারে, ঠিক আছে। আচ্ছা, দিস ডিজিজ প্রোগ্রেস ভেরি র্যাপিডলি টুয়ার্ডস রেসপিরেটরি অবস্ট্রাকশন উইদিন অ্যান আওয়ার, যে এই ডিজিজটা খুব দ্রুত রেসপিরেটরি অবস্ট্রাকশন করে দিতে পারে ইভেন 1 ঘন্টার মধ্যে। দ্য এফেক্টেড চাইল্ড ফেসেস অ্যান্ড, মানে এফেক্টেড যে বাচ্চাটা আছে সেটার এরকম হইতে পারে, ঠিক আছে। দ্য এফেক্টেড চাইল্ড অ্যাডাপ্ট ট্রাইপড পজিশন। এই ট্রাইপড পজিশনটা কিরকম? এফেক্টেড চাইল্ড অ্যাডাপ্ট মানে এরকম করতে হবে, কিরকম? যে ট্রাইপড পজিশনটা হচ্ছে যে, অর্থাৎ দেখেন সিটিং আপরাইট, যে সোজা হয়ে বসলো, আর হচ্ছে সামনের দিকে, ধরেন একটা বাচ্চা বসলে যে সামনের দিকে একটু ঝুঁকে বসা, সেটাকে হচ্ছে বলা হয় ট্রিপড পজিশন বা ট্রাইপড পজিশন। তো এই ট্রাইপড পজিশনটা আপনারা নেট থেকে দেখে নিতে পারেন, হ্যাঁ, আরো ক্লিয়ার হওয়ার জন্য। তো এখানে কি থাকে? লিনিং ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে থাকবে, চিন আপ অ্যান্ড মাউথ ওপেন, মুখটা খোলা থাকবে, ঠিক আছে। চিন আপ থাকবে আর মাউথটা ওপেন থাকবে, খোলা থাকবে। তো এই ট্রিপড পজিশনটা আপনারা দেখবেন। আচ্ছা, নেক মে ফাউন্ড হাইপার এক্সটেন্ডেড, এগুলো দরকার নাই। এখানে একটা দেখেন নোটাবেন বা বিশেষ দ্রষ্টব্য একটা কথা আছে, থ্রট এক্সামিনেশন ইজ প্রোহিবিটেড। এখানে থ্রট এক্সামিনেশনটা নিষেধ। কেন নিষেধ? দেখেন আমরা জানি যে শ্বাসনালী আর খাদ্যনালী, ঠিক আছে, আগে কি থাকে? যে আগে আমাদের শ্বাসনালী থাকে, ঠিক না? তো এই শ্বাসনালীর ভিতরে যদি একটা ভাতের, হ্যাঁ, ভাতের কণা বা একটু পানি ঢুকে যায় তখন আমাদের কি একটা অবস্থা হয়, আপনারা সবাই আশা করি এই অবস্থায় পড়ছেন। তো সেই অবস্থাটা হয়। সেজন্য এখানে যদি বাইরে থেকে আমি এক্সামিনেশন করতে চাই পিগলোটিসে, এপিগ্লোটিস কি একটা ডাকনার মতো না, যে যখন আমরা খাবার খাই তখন শ্বাসনালী ঢাকা থাকে, আর যখন মানে শ্বাস নেই তখন খাদ্যনালী ঢাকা থাকে। তো এখানে যদি আমি এক্সামিনেশন করতে চাই তো সেটা আরো স্পাজম হবে, ঠিক আছে, তখন আরো সিভিয়ার প্রবলেম হবে। মানে একটা বাত যদি ওখানে ঢুকে যায় তাইলে কি একটা অবস্থা হয়, ঠিক না? তো এজন্য এটা নিষেধ করা হয়েছে। আর যদি করাই লাগে তখন কি করবেন? এটা ইমার্জেন্সি রিসাসিটেশন, অর্থাৎ ইমার্জেন্সি ব্যবস্থা নিয়ে, অর্থাৎ হসপিটালাইজ ছাড়া এটা হবে না, এই পরীক্ষা করা যাবে না। তো এই কয়েকটা কথা মনে রাখেন, যে এই কয়েকটা সাইন সিমটম থাকে এপিগ্লোটাইটিসের, ঠিক আছে। আরো বলতেছি। তো এই হচ্ছে একটা অ্যানাটমি। তো এপিগ্লোটিসটা তো দেখালাম, যে এই যে এপিগ্লোটিসটা এখানে, এটা এমনিতেই রাখলাম, জাস্ট দেখেন। এবার হচ্ছে ডায়াগনোসিস। মূলত ক্যারেক্টারিস্টিক্স ফিচার দেখে আমরা ডায়াগনোসিস করব।
অ্যান্ড সাপোর্ট ফ্রম রিলেভেন্ট ইনভেস্টিগেশনস, এবং কিছু ইনভেস্টিগেশন যেটা দরকার হয় সেটা আমরা দিব। তো ইনভেস্টিগেশনের মধ্যে এটাও একই এক্স রে দিব, ল্যাটারাল ভিউ। দেখেন আগেরটা কি ছিল, আগেরটা কি সাইন ছিল, আগেরটা কি সাইন ছিল দেখেন, স্টেপল সাইন ছিল, ঠিক না? তো এখন দেখেন কি সাইন, এটা হচ্ছে থাম সাইন, অর্থাৎ আমাদের যে বৃদ্ধাঙ্গুলি, দেখেন এখানে একটা কালো ছাপ দেখা যাচ্ছে বৃদ্ধাঙ্গুলির মতো, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? একজন বলেন, থাম সাইনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, এই যে থাম সাইন, এই থাম সাইনটা দেখে কিন্তু আমরা পার্থক্য করে ফেলতে পারলাম। তো দুইটা এক্স রে কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যারা না বুঝেন তারা অনেকে বলে থাকেন যে হোমিওপ্যাথিতে কোনো ইনভেস্টিগেশন দরকার হয় না। তো এখন তো আমরা দেখতে পেলাম যে আসলে কতটা জরুরি যে একটা রোগ ডায়াগনোসিস করার জন্য, ঠিক না? আমরা কতটুক সিমটম সাইন অনুসারে চিকিৎসা করব, কতক্ষণ পর্যন্ত, যে একটা পেশেন্টের যদি অক্সিজেন ডিফিসিয়েন্সিতে থাকে, হ্যাঁ, আর তার ব্রেন কিন্তু 6 মিনিটের বেশি অক্সিজেন যদি না পায় তাহলে কিন্তু পেশেন্ট, হ্যাঁ, আর লেট করে না, পেশেন্ট কিন্তু অলরেডি মারা যায়। তো 6 মিনিট এরকম ডিজিজ যদি আমি ধরতে পারি যে এই পেশেন্টটা 6 মিনিটের বেশি অক্সিজেন পাচ্ছে না, তাহলে কিন্তু আমার কাছে রাখলে আমার জীবনও শেষ, চেম্বারও শেষ। ঠিক আছে, এই জন্য বুঝতে হবে যে কোন ডিজিজের প্রগনোসিসটা কতটুকু, বা কোন দিকে অগ্রসর হচ্ছে ডিজিজটা, ঠিক আছে? বা হ্যাঁ, এই জিনিসটা আমরা জানবো। তো যাই হোক, এখানে ইনভেস্টিগেশন থাম সাইন পেলাম, আর আগেরটা ছিল স্টেপল সাইন। আচ্ছা, তারপরে হচ্ছে সিবিসি যদি আমরা যাই, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যাবে। তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া গঠিত একটা, এজন্য লিউকোসাইট বেড়ে যাবে এখানে, কারণ হচ্ছে যে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস গেলে মানে ডব্লিউবিসির পরিমাণটা বেড়ে যায়। তো এজন্য এরকম হয় আর কি, কারণ হচ্ছে এরা ফাইট করতে আসে, আমরা জানি, এগুলা পড়ছি ফিজিওলজিতে। আচ্ছা, তারপর হচ্ছে লেরিঙ্গোস্কোপি। লেরিঙ্গোস্কোপি দিলে কি পাওয়া যাবে? চেরি রেড সোলেন এপিগ্লোটাইটিস, অর্থাৎ লালচে দেখা যাবে, একদম লাল দেখা যাবে যে এপিগ্লোটিসটা আছে, এবং ফোলা। সোলেন মানে কি, যে ফুলে যাবে, ঠিক আছে? দেখেন এটা লেরিঙ্গোস্কোপি, এটাও হসপিটালের কাজ। তো আমরা তো রিপোর্ট দেখে বুঝতে পারবো যদি থাম্ব সাইনটা পাই। আর হচ্ছে, আর আমাদের তো এখন সহজ, আমরা শুধু ইনভেস্টিগেশন দিয়ে দিলেই রিপোর্ট করেও দেয়। তো আমরা সেই জিনিসটা যদি জানা থাকে তাহলে আমরা ধরতে পারবো। তো আশা করি দুইটা এক্স রে মাথায় রাখবেন। তো এখানে একটু ট্রিটমেন্টের কথা বলি। ট্রিটমেন্টটা হচ্ছে প্রপড আপ পজিশন, ঠিক আছে? তো প্রপড আপ পজিশনটা কি দেখেন, এই যে বাচ্চাটাকে এরকম করতে হবে, এরকম রাখতে হবে অ্যাকিউট এপিগ্লোটাইটিস হলে। তো এটা একটা ম্যানেজমেন্ট, এটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট, যে প্রপড আপ পজিশন। হ্যাঁ, প্রপড আপ, দেখেন একটু হেলান দিয়ে বাচ্চাটা এরকম ভাবে শুয়ে আছে, এটা হচ্ছে বাচ্চাদের প্রপড আপ পজিশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে এই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলা আছে, তো সেগুলো আমাদের জানা দরকার নেই। তো এখানে অক্সিজেন দরকার হলে সেগুলা দেওয়া যেতে পারে। একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলেন। জি বলেন। প্রপ পজিশনের ভাই লাভটা কি হয়, মানে এইভাবে রাখার কারণে কি লাভটা হয় বাচ্চার ক্ষেত্রে, মানে ম্যানেজমেন্ট যে বললেন এটা থেকে কোনো উপকার আছে কিনা, মানে কি রকম উপকার আর কি, আচ্ছা, মানে ধরেন আমি বলতেছি, ধরেন আপনার শ্বাসনালীতে কোনো খাবার ঢুকে গেছে, হ্যাঁ, এখন যদি আপনি এই প্রপটা পজিশন শুয়ে থাকেন, ওই খাবারটা বের হতে একটু সহায়তা করবে আপনাকে, ঠিক আছে? এই জন্য এই এই প্রপটা পজিশনটা বলা হয় আর কি। জি ভাই, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার আর হচ্ছে যেটা তো সবার ডিফারেন্স। সবার জন্য দরকার, মানে বাসা যদি কারো এরকম এরকম ভাবে রেখে দিলে দেখা গেছে অল্প সময় করতে হ্যাঁ, পারবে। হ্যাঁ, হ্যাঁ, তখন এরকম করলে, অথবা আরে কয়েকটা কথা আছে যে বড়দের ক্ষেত্রে পিঠে একটা মেসেজ আছে, সেই মেসেজটা করলে অনেক সময় রিলিফ হয়, বা সামনের দিকে ঝুঁকলে, বা অ্যাবডোমেনে আপনি প্রেসার ক্রিয়েট করে সামনের দিকে ঝুঁকলে অনেকটা রিলিফ হবে আশা করি। তো এটা একটা ভালো প্রশ্ন করছেন, ধন্যবাদ। আচ্ছা, তারপরে এখানে দেখেন মনিটরিং পালস, বিপি, রেসপিরেটরি রেট, সায়ানোসিস, এগুলা এগুলা হচ্ছে সচরাচর যে কথাবার্তা, সেই সব জায়গায় একই কথাবার্তা বলে। তো আমাদের কথা হচ্ছে আমরা কিভাবে পার্থক্য করব। দেখেন এখানে ছোট্ট করে একটা পার্থক্য দেওয়া আছে। একটা হচ্ছে এটিওলজি, যে কোন কারণে সেই ডিজিজটা হয়। দেখেন এপিগ্লোটাইটিসটা হচ্ছে ব্যাকটেরিয়াল, যে একটু আগে যেটা বললাম। আর ক্রুপ বা অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস অথবা ক্রুপ, সেটা হচ্ছে ভাইরাল দিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা ভাইরাল, এটা ছোট্ট একটা পার্থক্য। আচ্ছা, তারপরে দেখেন ফিভার, ফিভার থাকবে হাই গ্রেড। তো হাই গ্রেড ফিভার থাকবে অ্যাকিউট ইপিগ্লোটাইটিস, যেহেতু ইনফ্লামেশন আছে, দেখেন টেম্পারেচার বাড়বে, তার পেইন থাকতে পারে, হ্যাঁ, তার এগুলা থাকবে, যেগুলা হচ্ছে, বা সোয়েলিং থাকবে, হ্যাঁ, রেডনেস থাকবে।
তো এগুলা হচ্ছে দেখেন একদম বেলাডোনা সুন্দর সিম্পটম। হ্যাঁ, ঠিক আছে, এগুলা অ্যাকিউট এপিগ্লোটাইটিস আপনারা দিতে পারেন, দেখতে পারেন। তো এটা হচ্ছে ফিভারের ক্ষেত্রে কিন্তু ফিভার কিন্তু থাকবে। আর যেহেতু এটা ভাইরাল, ল গ্রেড ফিভার এখানে আছে। তারপর হচ্ছে ড্রোলিং, দেখেন এটা আরেকটা বড় পার্থক্য। ড্রোলিংটা থাকবে হচ্ছে ইপিগ্লোটাইটিসে আর অ্যাবসেন্ট থাকবে ক্রুপে। ক্রুপে ড্রোলিংটা থাকবে না। দেখেন পার্থক্য কিন্তু হয়ে গেছে। আর সব থেকে যে বড় পার্থক্য সেটা হচ্ছে থাম সাইন থাকবে হচ্ছে ইপিগ্লোটাইটিস, আর ক্রুপ অথবা স্টেপল সাইনটা থাকবে হচ্ছে ক্রুপে, এই অ্যাকিউট লেরিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিসে থাকবে। ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথিক, এটা জানা দরকার নেই। তো এই পার্থক্যটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলতেন যদি। না ভাইয়া, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আজকের লেকচার খুবই ছোট, আর এটা হচ্ছে লাস্ট টপিকস, লেরিঙ্গো ম্যালেশিয়া। ঠিক আছে, দেখেন লেরিঙ্গো ম্যালেশিয়াটা কি, অ্যানাদার কমন কজ অফ স্ট্রাইডর। এটা হচ্ছে স্ট্রাইডরের একটা আলাদা একটা কজ বা অন্য একটা কারণ, পার্টিকুলারলি অ্যামং দ্য প্যাটার্ন প্রিটার্ম, যেসব বাচ্চারা প্রিটার্ম হয়। এখন একজন আমাকে বলেন প্রিটার্ম বেবি আমরা কাদের বলবো, এক কথায় এক শব্দে। 37 উইকস এর আগে যদি কোনো বেবি ডেলিভারি হয়ে যায় তাহলে তাকে প্রিটার্ম বলবো। থ্যাংক ইউ। আরেকজন বলেন লো বার্থ ওয়েট বেবি কাকে বলবো আপনি ছাড়া। 2.5 কেজি নিচে যদি হয়। গুড, ভেরি গুড। তাহলে আমরা শিখে গেলাম যে প্রিটার্ম হচ্ছে যে যদি মানে টার্মের আগে যদি হয়, অর্থাৎ 37 থেকে এই 37 সপ্তাহের আগে যদি হয় সেটা হচ্ছে প্রিটার্ম। আর হচ্ছে বাচ্চার নর্মাল ওয়েটটা কত, আরেকজন বলেন নর্মাল ওয়েট, আরেকজন বলেন নর্মাল ওয়েটটা কত, এগুলো আড়াই জানতে থেকে হবে। 5 কেজি বা 2.5 থেকে 5 কেজি। আরেকজন বলেন। 2.5 থেকে 4 কেজি। হ্যাঁ, 2.5 থেকে 4 কেজি, এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। তো এটা হচ্ছে মানে নর্মাল। আর তো এর কম হলে 1.5 কেজি হলে 1 কেজি হলে সেটাকে বলা হয় লো বার্থ ওয়েট। ঠিক আছে, তো এই লো বার্থ ওয়েটের দেখেন প্রি মেচিউর মানে কি বা প্রিটার্ম মানে কি। একটা বাচ্চা প্রি মেচিউর হলো কারণ তার তো প্রি টার্মে যেগুলো হবে তার কিন্তু কোনো কিছুই তার মানে টার্ম বেবির মতো হবে না। যেমন তার আগেই বলেছিলাম একটা ক্লাসে, তার লিভার ঠিক মতো বড় হয় না, তার ব্রেন ঠিক মতো বড় হয় না, ইভেন তার যে অর্গানগুলো আছে সেগুলো সবই প্রি টার্মের মতোই থেকে যায়, অর্থাৎ ম্যাচিউর হয় না ঠিক মতো। তো ইন দিস কন্ডিশন ম্যানিফেস্টেশনস ইউজুয়ালি অকার উইদিন ফার্স্ট 2 উইকস অফ লাইফ। দেখেন এটা হচ্ছে, এটা কখন হয়, উইদিন ফার্স্ট 2 উইকস অফ লাইফ, তার জীবনের প্রথম 2 সপ্তাহের মধ্যেই হয়। তো এই যে দেখেন এটাও কিন্তু পার্থক্য হয়ে গেছে। ঠিক আছে, যে স্ট্রাইডর পেলেন আপনি এবং 2 সপ্তাহের মধ্যে সেটা হলো। তো সেটা কি হয়ে গেল, সেটা হচ্ছে লেরেঙ্গো ম্যালেশিয়া এন্ড রিমেনিং ফর ভেরিয়েবল পিরিয়ড, এবং এরপরে এটা ভেরিয়েবল পিরিয়ড পর্যন্ত থাকতেও পারে। ঠিক আছে, এবার হচ্ছে প্যাথোজেনেসিস। ইন ল্যারিঙ্গোমেলাইশিয়া স্ট্রাইডর অকার্স ডিউ টু কলাপস অফ সুপ্রাগ্লটিক স্ট্রাকচার ডিউরিং ইন্সপিরেশন। একটা ভিডিও দেখাবো, ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে ফ্লপি অ্যারাইটিনয়েড কার্টিলেজ অফ ফ্লেরিংস অর ফ্লপি এপিগ্লোটাইটিস। তো এর আগে আমরা একটা ভিডিও দেখে নেই যে প্যাথোজেনেসিসটা এখানে কি হচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখবেন। এতটুকু কি বুঝতে পারছেন ঘটনা কি হইলো? দেখেন এপিগ্লোটিসটা কিরকম হয়ে গেছে, এটাকে হচ্ছে ওমেগা শিফট। এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। এখন কি ইজি ইজি লাগতেছে না ব্যাপারটা? দেখেন জি ভাইয়া। এখানে তো এই এই প্রবলেমটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটু ভিডিও দেখি আমরা।
আরেকটা ছবি দেখেন, এটা হচ্ছে নর্মাল, দেখেন নর্মাল একটা শেপ, ঠিক আছে। আর এটা হচ্ছে দেখেন ফ্লপি, এই যে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে, ওমেগা শেপ হয়ে গেছে এপিগ্লোটিসটা। তো এই হচ্ছে অবস্থা, এই যে দেখেন। আচ্ছা, এখানে যে প্যাথোলজিটা, সেটা কি আপনারা বুঝতে পারছেন যে ঘটনা কি হয়েছে? এখন ভাইয়া দেখি। আরেকবার একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, এখানে হচ্ছে এই যে আমি আরেকটা ছবি দেখালে ক্লিয়ার হবে যে দেখেন নর্মাল ভয়েস বক্স বা ভোকাল কর্ড বা এই যে আমাদের যে এই এপিগ্লোটিসটা আছে, দেখেন এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার, ঠিক আছে। এই যে এটা দেখেন নর্মাল, আর এখানে দেখেন ওমেগা শেপ হয়ে গেছে, এটাই তার প্যাথোলজিটা। অর্থাৎ এটা প্রিমেচিউর হওয়ার কারণে বাচ্চাটার এরকম এটা তৈরি ঠিক মতো হয় নাই, ঠিক আছে। এই যে দেখেন একটা ওমেগা শেপ, এই যে এটা দেখতেছেন না, ওমেগা শেপ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নর্মাল। তো এখানে দেখেন এপিগ্লোটিসটা কিরকম হয়ে গেছে, দেখছেন ওমেগা শেপ হয়ে গেছে। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে এটার প্যাথোলজি। আর স্ট্রাইডর থাকবে বা আদার্স ওই সিমটম গুলো থাকতে পারে, কিন্তু এই প্যাথোলজিটা, এটা হচ্ছে প্যাথোলজি, এখানে এই সমস্যাটা হয়। আচ্ছা, এখানে দেখি যে কি সিমটম নিয়ে আমাদের কাছে আসবে। ইন্সপাইরেটরি স্ট্রাইডর থাকবে, অর্থাৎ যে শ্বাস নেওয়ার সময় স্ট্রাইডরটা থাকে, স্ট্রাইডর তো শুনলেন। অ্যাগ্রাভেটেড বাই এক্সারশন, অর্থাৎ সে যখন মানে কোনো এক্সারশন লাগে তার কাছে তখন, বা এক্সাইটেড বা যে কোনো কারণে এক্সারশন হইলে তখন এরকম হইতে পারে, যেমন ক্রাইং, হ্যাঁ, তারপর হচ্ছে ফিডিং, এজিটেশন, তারপর হচ্ছে হোয়েন লাইস অন হিজ ব্যাক, যখন মানে পিছন দিয়ে শুই বা ব্যাকটা বা তার যে পিঠটা মানে ওইভাবে শুই, তখন কিন্তু এই প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে, বিশেষ করে ব্রেস্ট ফিডিং এর সময় কিন্তু হতে পারে, ঠিক আছে। কারণ কি, তার দেখেন এই যে নেরু হয়ে গেছে না রুটটা, এখন তো তার খাবারটা গেলেই প্রবলেম হবে, যেহেতু সবকিছু নেরু হয়ে গেছে এই জায়গাটা, বা ওমেগা শেপ হয়ে গেছে, ঠিক আছে, এপিগ্লোটিসটা। আচ্ছা, সুপ্রাগ্লোটিক আবার এপিগ্লোটিসের যে উপরে যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এটা কিন্তু একদম কলাপস হয়ে যায়। তো এই কন্ডিশনে যখন সে কান্না করবে, তারপর হচ্ছে ফিডিং এ এজিটেশন, এজিটেশন শব্দটার অর্থ আমার এখন মনে আসতেছে না, তো এই কয়েকটা কথা মনে রাখেন, ক্রাইং, ফিডিং, হোয়েন লাইস, শুয়াইলেও বাচ্চা কিন্তু এরকম করতে পারে। তো সামটাইমস ডিজনিয়া, তার শ্বাসকষ্ট থাকতে পারে, চেস্ট রিট্রাকশন থাকতে পারে, এবং ফিডিং ডিফিকাল্টিস থাকতে পারে। তো রিগার্জিটেশন, কি রিগার্জিটেশন হচ্ছে যে কি বলে হেঁচকি, আপনারা বুঝেন কি না গ্রামের ভাষায় হেঁচকি বলে। আর হচ্ছে চকিং হতে পারে, দম বন্ধ হয়ে আসতে পারে এরকম। তো এটা তো দেখালাম ক্লাস। আচ্ছা, এবার হচ্ছে ডায়াগনোসিসটা কিভাবে করব, বেসড অন ক্লিনিক্যাল ফিচার এন্ড রিলেভেন্ট ইনভেস্টিগেশনস। ফ্লেক্সিবল লেরিঙ্গোস্কোপি, দেখেন এখানে লেরিঙ্গোস্কোপি, এটাও আমাদের আওতার বাইরে, তো আমরা এটা, হ্যাঁ, এগুলা মানে সিভিয়ার কেস, হ্যাঁ, এগুলো আমাদের কাছে আসবে কিনা জানা নাই, তবুও আমাদের ফ্যামিলির যদি কারো হয় তো আমরা এগুলা দেখতে পারবো, ঠিক আছে, লেরিঙ্গোস্কোপি দিতে হয়। আচ্ছা, ট্রিটমেন্ট, তো যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের যে প্রথম যে কথাটা সেটা হচ্ছে কাউন্সিলিং, ঠিক আছে, কাউন্সিলিং করতে হয় তার গার্ডিয়ানের সাথে। তো এটা অনেক ক্ষেত্রে সার্জিক্যাল কেস, হ্যাঁ, সার্জিক্যাল কেস, তো এটা আমাদের আওতার বাইরে দেখেন। কারণ হচ্ছে তার স্ট্রাকচারটাই তো ডিফরমেটিভস, ঠিক না, তার এই স্ট্রাকচারটা ঠিক মতো গঠনই হয় নাই। তো এজন্য তার কি করতে হবে, তার ট্রাকিওস্টমি করতে হবে অ্যান্ড এন্ডোস্কোপিক সুপ্রা গ্লোটোপ্লাস্টি, একটু কঠিন শব্দগুলা, এগুলা সার্জিক্যাল কেস। তো তার মানে এই 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 কেসটা আমরা জানলাম যে আজকে এটা একটা সার্জিক্যাল কেস, এটা আমাদের আওতার বাইরে, ঠিক আছে। তো এই হচ্ছে কথাবার্তা। থ্যাংক ইউ। আজকে